আচ্ছা কয় নম্বর ক্লাস বলো তো একটু প্লিজ। স্থিতিবিদ্যার কয় নম্বর ক্লাস ভুলে গেছি, একটু বলো তো ভাইয়া কয় নম্বর ক্লাস প্লিজ। সিক্স, ওকে। ওয়ালাইকুম আসসালাম। কয় নম্বর? 6 নম্বর। মোমেন্ট কি এই গ্রুপে পড়াবেন? হ্যাঁ এই গ্রুপে পড়াবো মোমেন্ট। এই মানে তোমাদের একটা বিবেক থাকা দরকার। হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ না 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 ওই পাসওয়ার্ড না, তোমার পাসওয়ার্ড, তুমি যে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেছো। হ্যাঁ তো তুমি ওই লগ ইন না করলে কি করে পরীক্ষা দিবা? না না ওটাতে ওই পাসওয়ার্ড দেওয়া নাই, তুমি এটা হচ্ছে লগ ইন থাকতে হবে, তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে ঢোকো। এত কম বোঝে রে ছেলে মেয়েরা এই যুগের। আমি বুড়া হয়ে যাচ্ছি অথচ আমি সব বুঝি আর এরা বোঝে না, কি বলবো। আজকে আমরা সমান্তরাল বল সিস্টেম করবো নাকি? হ্যাঁ হ্যাঁ সমান্তরাল বল সিস্টেম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমান্তরাল বল জোট। সমান্তরাল বল জোট প্যারালাল ফোর্স সিস্টেম। কোন একটা অনর বস্তুর উপরে দুইটা সমমুখী সমান্তরাল বল হতে পারে, বিপরীতমুখী সমান্তরাল বল হতে পারে, দুই ধরনের বল হয়। এই হচ্ছে একটা অনর বস্তু, এটা হচ্ছে একবারে একটা এমি বাবা অনর বস্তু, ঠিক আছে। এই অনর বস্তুর উপরে এখানে একটা বল প্রয়োগ করা হবে, দ্যাট ইজ পি বল, আর এখানে একটা বল প্রয়োগ করা হবে কিউ বল। এখানে আমি দেখাইছি পি একটু কিউ এর থেকে বড় বল, এবং দুটা বলই কিন্তু সমান্তরাল, রাইট। এখন যদি বলি এই দুটা বলের লব্ধি কত, কত লব্ধি, অযথা বললেই হবে পি প্লাস কিউ। আচ্ছা পি প্লাস কিউ লব্ধি বুঝলাম। দুটা সমমুখী সমান্তরাল বলের লব্ধি হয় তাদের যোগফলের সমান, রাইট। এটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে লব্ধি নির্ণয় করা যায় কেবলমাত্র এক বিন্দুতে ক্রিয়াশীল বলের ক্ষেত্রে। কিন্তু তোমরাই বলো এই অনর বস্তুটার উপরে পি আর কিউ বল দুটা কি একটা বিন্দুতে ক্রিয়াশীল? পি আর কিউ বল দ্বয় কি একটা বিন্দুতে ক্রিয়াশীল না আলাদা বিন্দুতে? আলাদা বিন্দুতে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এমন একটা সিস্টেম তোমাকে এখানে তৈরি করতে হবে যেন এরা একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, রাইট। তাহলে কোনো একটা সাহায্যকারী ফোর্স লাগে এখানে, রাইট। মনে করো এ এবং বি যোগ করলে এ বি সরলরেখা উৎপন্ন হয়। তো এ বি বরাবর একটা এফ মানের একটা ফোর্স নিলাম, কিন্তু এই ফোর্সটা তো অতিরিক্ত নেওয়া, এটাকে নিষ্ক্রিয় করতে হবে না? এটাকে নিষ্ক্রিয় করতে গেলে এখানে আরেকটা বল নিতে হয় এফ। তাহলে এই দুটো বলের কোনো কাম নাই। অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারে কিন্তু এই মুহূর্তে পি এবং কিউ মানে দুটা সমমুখী সমান্তরাল বলই ক্রিয়াশীল। এফ মানে দুটা বল, এটা সাহায্যকারী বল, কারণ এই বিন্দুতে ক্রিয়াশীল পি এবং এফ, এফ এর মান মনে করো এইটুকু দৈর্ঘ্যকে বোঝায়। তাহলে এফ এর মান হচ্ছে এখানে যেটুকু দৈর্ঘ্য থাকবে এখানেও সেটুকু দৈর্ঘ্য থাকতে হবে, মনে করো এইটুকু দৈর্ঘ্যকে বোঝায়, রাইট। তাহলে
আমি যদি এখন তোমাকে বলি এই বল আর এই বলের লব্ধি নির্ণয় করতে হবে, তাহলে এই দুটা বল এ বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল দুটা বলের লব্ধি আমরা কিভাবে বের করি? তখন এখানে একটা সমান্তরিক অঙ্কন করি, রাইট? এই সমান্তরিকের কর্ণ বরাবর এই বরাবর আমার এই দুটা বলের লব্ধি ক্রিয়া করবে, রাইট? লব্ধি হয় √p² প্লাস f² প্লাস 2 p f cos এদের মধ্যবর্তী কোণ। তাহলে এই কোণটা যেহেতু ডিফাইন করি নাই, এই জন্য আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করব, রাইট? এখানে মনে করো p ভেক্টর, এটা মনে করো f ভেক্টর। তাহলে এটা যদি q ভেক্টর হয় তাহলে এটা কি ভেক্টর হবে? এটা হবে -f ভেক্টর, কারণ ভেক্টর যখন দেব f ভেক্টর এদিকের দিকটাকে আমরা প্লাস f ভেক্টর দিয়েছি, তাহলে উল্টা দিকে দিতে হবে -f ভেক্টর। সুতরাং এই যে লব্ধিটা পাইলা, এই লব্ধিটা হবে তাহলে p প্লাস f ভেক্টরের দিক। কি ক্লিয়ার? আর এখানে যে সমান্তরিকটা উৎপন্ন হবে, এই সমান্তরিকের কর্ণ বরাবর এই q এবং -f ভেক্টরের যেটা লব্ধি ভেক্টর সেটা ক্রিয়া করবে। তার মানে এখানে ক্রিয়া করতেছে হচ্ছে q ভেক্টর -f ভেক্টর। যেহেতু 22 বেস আছে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এটা বলা। তাহলে এদেরকে যদি পেছন থেকে বর্ধিত করে দিয়ে দিই এ বরাবর, তাহলে এখানকার যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে ভেক্টরের মান নির্দেশ করে, নয় কি? এই মানটুকুকে আমরা এখানে প্লেস করব, ওকে? তাহলে প্লেস যদি করি তাহলে কেমন দেখাবে দেখো। তাহলে এখানে মোটামুটি এত বড়, এখানে মনে করে এত বড় একটা মান আমরা দিয়ে দিব, দ্যাট ইজ এই বিন্দুতে ক্রিয়াশীল এই ভেক্টরটা হচ্ছে তোমার p প্লাস f ভেক্টর বোঝায়, রাইট? আর এই ভেক্টরটাকে এখান থেকে রিপ্লেস করে তুলে নিয়ে এখানে গেলাম, এটা মনে করো ও বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে যে ভেক্টরটা সেটা কোন ভেক্টর হবে বলো? q মাইনাস f ভেক্টর, রাইট? তাহলে আমরা বলতে পারি যে এ বিন্দুতে ক্রিয়াশীল p এবং f ভেক্টরের লব্ধি ভেক্টর p প্লাস f। এই চলে এসছে, দেখেছো হাত দিতেই। তো যাই হোক, হ্যাঁ বাড়ি দিয়ে নিয়ে আসা লাগে, আটকে যায়নি রে পাগলারা, কারণ চলে এসছে। দেখো কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে গেছিল, কারেন্ট। ও বিন্দুতে ক্রিয়াশীল এর মান মানে এই মানটুকু এখানে নেওয়া হয়েছে আর এই মানটুকু এখানে নেওয়া হয়েছে দিয়ে, তাহলে এই দুটা বলের লব্ধি কিভাবে নির্ণয় করব? এই দুটা বলকে নিয়ে যদি একটা সমান্তরিক অঙ্কন করি আমরা মোটামুটি ভাবে, রাইট? এই হচ্ছে সমান্তরিক, এই সমান্তরিকের কর্ণ বরাবর এই দুটা বলের লব্ধি ক্রিয়া করবে। তাহলে এই দুটা বলের লব্ধি আবার কত? এই দুটা আবার যোগফল, এরা যোগ করলে কি হবে? p প্লাস q ভেক্টর, রাইট? তার মানে খেয়াল করেছ যে p এবং q এই বলদের লব্ধি অ্যাকচুয়ালি p প্লাস q। তাহলে দুটা সমমুখী সমান্তরাল বলের লব্ধি ওই দুটা বলের যোগফলের সমান, এবং এদের ক্রিয়াবিন্দু কোথায় হবে? নিশ্চয় এই দুটা বলের মানে এই দুটা বল যে দুটা বিন্দুতে ক্রিয়াশীল, এই দুটা বিন্দুর সংযোগ রেখার উপরে কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল হবে। দেখো এটাকে পিছন থেকে বর্ধিত করি, তাহলে এটা মনে করো সি বিন্দুতে ছেদ করে, রাইট? তাহলে p ও q দুটি সমমুখী সমান্তরাল বলের মান কিন্তু নিয়েছি এবার, ঠিক আছে? সমান্তরাল বলের লব্ধি হবে p প্লাস q, এটা মান কিন্তু একই দিকে যদি ক্রিয়া করি, রাইট? তাহলে তাদের লব্ধি হবে p প্লাস q এর সমান, রাইট? আচ্ছা, ভেরি গুড। এখানে বেশ কিছু কথাবার্তা আছে, এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে লব্ধির ক্রিয়াবিন্দু হবে বলদ্বয়ের ক্রিয়াবিন্দুর সংযোগ রেখাংশের সংযোগ বানান কি?
সংযোগ রেখাংশের উপরিস্থিত বিন্দুতে তাহলে কি কি তথ্য হলো? দুইটা সমমুখী সমান্তরাল বলের লব্ধি হবে তাদের যোগফলের সমান। ক্রিয়াবিন্দু কোথায় হবে? ক্রিয়াবিন্দু হবে ওই দুটা বল, যে দুটা বল তুমি দুটা বিন্দুতে ক্রিয়া করাচ্ছ, ওই দুটা বিন্দুর সংযোগ রেখাংশের কোন একটা বিন্দুতে, সংযোগ রেখাংশের উপরিস্থিত কোন একটা বিন্দুতে। রাইট? আরেকটা কথা আছে, সেটা হচ্ছে লব্ধির দিক প্রদত্ত বলদের দিকের সমান্তরাল। ওকে, তাহলে লব্ধির ক্রিয়ারেখা বলদ্বয়ের ক্রিয়া রেখার কি হবে? সমান্তরাল। রাইট? এই তথ্যগুলো আমার লাগবে। তাহলে দুইটা সমমুখী সমান্তরাল বলে লব্ধি হবে তাদের যোগফলের সমান। তারপরে লব্ধির ক্রিয়াবিন্দু কোথায় হবে? বলদ্বয়ের ক্রিয়াবিন্দু সংযোগ রেখাংশের উপরিস্থিত কোন একটা বিন্দুতে। তৃতীয় কথা হচ্ছে লব্ধির ক্রিয়ারেখা হবে বলদ্বয়ের ক্রিয়ারেখার সমান্তরাল। ওকে, এবার চতুর্থ কথায় আসার আগে আমাকে এখানে যে কাজটা করতে হবে, এটা ইয়ে ধরলাম, ওটা বি, এটা সি, এটা ধরলাম ডি, এটা ধরলাম ই, ঠিক আছে, এ বি সি ডি ই, এটা ধরলাম জি, এটা ধরলাম এইচ। রাইট? এখন দেখো, এই যে মনে করে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজ আর এই যে বড় ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশকোণী ত্রিভুজ। রাইট? এখানে একটা খেয়াল করো, যেহেতু এটা সমান্তরাল না, এই সরলরেখাটা এই ক্রিয়ারেখার কি সমান্তরাল যদি হয়, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সদৃশকোণী ত্রিভুজ। তাহলে এডিই, তাহলে এডিই এবং এসিও সদৃশকোণী ত্রিভুজ। যদি সদৃশকোণী ত্রিভুজই হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে? সমান হবে। তাহলে এখন বলো, এইটার অনুরূপ এইটা নিশ্চয়। এখন এইটুকুর দৈর্ঘ্য মানে এই বলের মানকে নির্দেশ করে। তাহলে পি বলের মান, তাহলে পি ডিভাইডেড বাই পি এর অনুরূপ বাহু কোনটা? ওসি। এটা ইকুয়াল টু, তাহলে পি এর অনুরূপ বাহু হচ্ছে ওসি। এবার আসো এই বাহু কোন বলের মানকে নির্দেশ করে? এফ বলের মানকে নির্দেশ করে। তাহলে এফ ডিভাইডেড বাই, তাহলে এফ বলের মানটা কাকে নির্দেশ করবে? এসি কে নির্দেশ করবে। তাহলে এফ বাই এসি। কে ক্লিয়ার? তাহলে এই বাহুর অনুরূপ হচ্ছে এসি বাহু, মানে এই ত্রিভুজের এডি বাহুর দৈর্ঘ্য আর বড় ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা? এসি, সেটাই নিয়েছি। তাহলে তোমরাই বলো পি ইন্টু এসি এটা ইকুয়াল টু এফ ইন্টু ওসি, এটাই বলাই যায়। এটা একটা শর্ত। রাইট? আমি এই পাশের দুটা সদৃশকোণী ত্রিভুজ থেকে এই কাজটা করলাম। ক্লিয়ার? এখন এই পাশে একটা সদৃশকোণী ত্রিভুজ আছে, কোনটা? বিজিএইচ এবং বিসিও, এটাও কিন্তু একটা সদৃশকোণী ত্রিভুজ। তাহলে বিজিএইচ ও বিসিও সদৃশকোণী। এই ক্যামেরার দিকে তাকাবে কিন্তু, হ্যাঁ, সদৃশকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে এই দুটো সদৃশকোণী ত্রিভুজের আবার এর অনুরূপ বাহু কোনটা? এইটা। তাহলে এবার আবার এইটুকুর মান মানে কিউ বলের মান, তাহলে কিউ ডিভাইডেড বাই এর অনুরূপ বাহু কোনটা? ওসি। এইটা ইকুয়াল টু এই বলের মান কত? এফ। ভেক্টর মাইনাস এফ, বাট বলের মান কত? এফ ডিভাইডেড বাই এর অনুরূপ বাহু কত? বিসি। ওকে, তাহলে অতএব কিউ ইন্টু বিসি ইকুয়াল টু এফ ইন্টু ও সি। এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 2। তাহলে আমাকে বলো তোমরা 1 আর 2 নম্বর ইকুয়েশন থেকে, 1 এবং 2 নং ইকুয়েশন থেকে ডান পার তো সমান, তাহলে এখানে একটা বাম পার ফলন হবে। তাহলে কি হবে বলো? পি ইন্টু এসি
ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। খুবই এক্সেলেন্ট একটা জিনিস, রাইট? তার মানে এখানে যদি আমি বলি যে পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এসি, এটাও তো সত্য, বলা যাবে যে পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কিউ বাই এসি। এবং এখান থেকে আবার বলা যায় অতএব পি ইস টু কিউ এটা ইকুয়াল টু বিসি ইস টু এসি, রাইট? তার মানে কি রে বাবা, এই যে ক্রিয়াবিন্দুটা, এই ক্রিয়াবিন্দুটা এই বলদ্বয়ের ব্যস্তানুপাতে বিভক্ত করে, বলদ্বয়ের। এখন যদি বলি দেখো তাহলে বিসি ইস টু এসি, তাহলে বিসি ইস টু এসি ইকুয়াল টু পি ইস টু কিউ। আমার যদি এমন হতো বিসি ইস টু এসি ইকুয়াল টু কিউ ইস টু পি, তাহলে আমি বলতাম সি বিন্দুটি বি এ কে কিউ ইস টু পি অনুপাতে সমানুপাতে বিভক্ত করে। আর আমি ওখানে পাইছি পি ডিভাইডেড বাই পি থেকে ক্রিয়াবিন্দুর দূরত্ব পাইছি না অপোজিট দূরত্বটা পাইছি। আবার কিউ এর নিচে কি পাইছি বলো? কিউ এর নিচে পাইছি কিউ বলের ক্রিয়াবিন্দু হতে লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব না হয়ে তার অপোজিট দৈর্ঘ্যটা হয়েছে, রাইট? এটাকে বলা হয় ব্যস্তানুপাতে বিভক্ত করা। তার মানে তোমাকে বলতে হবে ক্রিয়াবিন্দু, লব্ধির ক্রিয়াবিন্দু। তাহলে চতুর্থ কথাটা লিখবো আমি এরকম ভাবে, এটা এমসিকিউ আসে কিন্তু, লব্ধির ক্রিয়াবিন্দু, লব্ধির ক্রিয়াবিন্দু বলদ্বয়ের ক্রিয়াবিন্দুর সংযোগ রেখাংশকে, বলদ্বয়ের, এটা এমসিকিউ আসবে যাও বলে রাখলাম, ক্রিয়াবিন্দুর সংযোগ রেখাংশকে বলদ্বয়ের অনুপাতে, বলদ্বয়ের অনুপাতে নাকি ব্যস্তানুপাতে? বলদ্বয়ের ব্যস্তানুপাতে, ব্যস্তানুপাতে বানান ঠিক আছে? ব্যস্তানুপাতে বিভক্ত করে। বাস, চারটা ঘটনা, রাইট? এক, কোন একটা অনড় বস্তুর দুটা ভিন্ন বিন্দুতে দুইটা সমমুখী সমান্তরাল বল ক্রিয়াশীল হলে বলদ্বয়ের লব্ধি হবে তাদের যোগফলের সমান। বলদ্বয়ের লব্ধি হবে তাদের যোগফলের সমান। বলদ্বয়ের ক্রিয়াবিন্দু হবে, বলদ্বয়ের লব্ধির ক্রিয়াবিন্দু হবে বলদ্বয়ের ক্রিয়াবিন্দু সংযোগ রেখাস্থ কোন একটা বিন্দুতে। তৃতীয় কথা, লব্ধির ক্রিয়ারেখা হবে বলদ্বয়ের ক্রিয়ারেখার সমান্তরাল। চতুর্থ কথা, ওই ক্রিয়াবিন্দুটা বলদ্বয়ের সংযোগ রেখাংশকে বলদ্বয়ের ব্যস্তানুপাতে বিভক্ত করবে। কি ক্লিয়ার? বলো বোঝা গেছে কিনা? কি বোঝা গেছে ভাইজান? কই এরা? ইফাত জামেলা সিনেক 100 বার করে বুঝলে তো বুঝবাই। হ্যাঁ, তো ক্লিয়ার তো? চারটা ঘটনা কিন্তু। এখন যদি আমি তোমাকে বলি মানে এরকম মেলা কেস আসবে, এই কি হলো, তাহলে আমি এখন এই কথাগুলো এখন তোমাদেরকে সাধারণভাবে বলার চেষ্টা করতেছি। এটা একটা লাইন, এখানে একটা এ বিন্দু, এখানে একটা বি বিন্দু, এখানে একটা সি বিন্দু। এখানে মনে করে একটা বল আছে পি বল, এখানে আছে একটা কিউ বল। তাহলে এখানে কাজ করবে এদের লব্ধি বল পি প্লাস কিউ, রাইট? লামির উপপাদ্যের ক্ষেত্রে যেমন ছিল কোণের সাথে মনের সম্পর্ক, এখানে দূরত্বের সাথে গুরুত্বটা তোমাকে থাকতে হবে আসলে, রাইট? যে এখানে যদি কোনো একটা অনড় বস্তুর উপরে তিনটা সমান্তরাল বল দেখতে পাও, কয়টা সমান্তরাল বল? তিনটা সমান্তরাল বল দেখতে হবে তোমাকে। তাহলে প্রত্যেকটা বলের মান হবে, তিনটা সমান্তরাল বলের মধ্যে একটা হবে অপর দুটার লব্ধি, এরা মাথায় রাখতে হবে, রাইট? তাহলে কোন একটা সিস্টেমে একই সরলরেখার উপরিস্থিত তিনটা বিন্দুতে, একই রেখাস্থ তিনটা বিন্দুতে
তিনটা সমান্তরাল বল থাকতে হবে। কয়টা সমান্তরাল বল? তিনটি সমান্তরাল বল ক্রিয়াশীল থাকতে হবে। সমান্তরাল বল ক্রিয়াশীল থাকতে হবে, রাইট? যে কোনো একটি বল অপর দুটা বলের লব্ধি নির্দেশ করবে। যে কোনো একটি বল অপর দুটি বলের কি নির্দেশ করতে হবে? লব্ধি নির্দেশ করতে হবে। এটা যদি তুমি বুঝতে পারো উদ্দীপক পড়ে, যেমন দেখো এই দুটা বলের লব্ধি এটা। অনেক সময় এরকম থাকবে যে এরকম একটা তক্তা, এই তক্তার উপরে দুইজন বক্তা বসে আছে এখানে, রাইট? এমন ভাবে বসে আছে যে এখানে একটা খুঁটি দেওয়া আছে, এখানে একটা খুঁটি আছে। এই খুঁটির উপরে এরা মনে করো ভারসাম্য অবস্থায় আছে, রাইট? তার মানে ভারসাম্য অবস্থায় আছে মানে এদিকেও হালে না এদিকেও হালে না, বোঝো নাই? তার মানে কি এই দুটা বলের লব্ধি এখানে ক্রিয়াশীল ছিল বলে এটাকে নিষ্ক্রিয় করার জন্য এইদিকে বলটা প্রয়োগ করা হয়েছে, রাইট? ঘটনা সঠিক কিনা বলো? তাহলে এই দুটা বলের লব্ধি এটা, তাহলে এই বিষয় বুঝতে হবে। তাহলে স্থির অবস্থার যদি সৃষ্টি করে, ভারসাম্য অবস্থার সৃষ্টি করে, সেখানে এরকম তিনটা সমান্তরাল বল তোমাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। লামের উপাদ্যের ক্ষেত্রে কি করেছিলাম? একটা বিন্দুতে যদি তিনের অধিক বল থাকতো তখন উপাংশে বিভক্ত করে আমরা তিনটা বল নির্ণয় করতাম, দিয়ে সেখানে লামের উপাদ্য প্রয়োগ করতাম যে প্রত্যেকটা বলের মান হবে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। বাট সমান্তরাল বলের ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা বলের মান হবে অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, কানের উপর দেবে একবারে, অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক, রাইট? তাহলে আমি যদি পি বল নিই, আমি যদি কিউ বল নিই, আমি যদি পি প্লাস কিউ বল নিই, তাতে আমার কোনো সমস্যা নাই। যখন আমি পি বল নিব তখন অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে পি ডিভাইডেড বাই বি সি, ঠিক না? এবারে কিউ ডিভাইডেড বাই, তাহলে কিউ ডিভাইডেড বাই অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব এসি, এইটা ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ বাদে কোন দুটা বল আছে এখানে? পি এবং কিউ। এটা বাদ দিয়ে অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এ বি, বাস হয়ে গেল। তাহলে এটা সত্য। এটা তো আমাদের সেই থিওরিকেও সাপোর্ট করে যে দুটা অনুপাত সমান হলে লবের যোগফলের অনুপাত আর হরের যোগফলের অনুপাত সমান হয়। ঘটনা সঠিক কিনা দেখো। লবের যোগফল কত? পি প্লাস কিউ। হরের যোগফল কত? বিসি প্লাস এসি। তো বলো বিসি প্লাস এসি মানে কি? তো সেটাই তো লিখেছি। তাহলে সব শর্তকেই কাজে লাগে এখানে, ঠিক আছে? ম্যাথমেটিক্স এরকমই এর সৌন্দর্য। ফিজিক্স কেমিস্ট্রি পরে কিছু সৌন্দর্য আছে। কে ক্লিয়ার? তাহলে সমান্তরাল বলের ক্ষেত্রে আমরা এখন উদ্দীপক পড়ব আর ঠাস ঠাস করে অঙ্ক করব। ঘটনা তো সঠিক, ঠিক কিনা? দেখো অঙ্ক করা শুরু করতেছি। প্রশ্ন ব্যাংক নিয়ে যায় সাজিয়ে রাখলে হবে। হ্যাঁ দাও। দেখো আগে ছোট ছোট প্রশ্নগুলো, এই ছোট ছোট বেসিক দিয়ে কই ভার্সিটির প্রশ্ন আরে লাগবে তো। এখানে তোমার হচ্ছে ছোট ছোট প্রশ্নগুলো করাবো না, লাগবে না, দাও। দেখো ভাইজান, এখানে তো অঙ্কই নেই, ভার্সিটির প্রশ্ন ব্যাংক। দরকার কি বইয়ের অঙ্ক করাবো, আমি আমার মতো করে অঙ্ক করাবো।
সমস্যা আছে তোমাদের? দেখো কি কি ঘটনা ঘটতে পারে। মনে করো একটা অঙ্ক দিলাম এরকম যে এখানে একটা অনুভূমিক দ্বন্দ্ব আছে, রাইট? এই দ্বন্দ্বটার একটা ওজন আছে। সুষম দ্বন্দ্ব যদি হয়, এখানে কিছু কিছু মানে বেসিক কথা আগে থেকে তোমার মাথায় নিতে হয়। সেটা হচ্ছে সুষম দ্বন্দ্ব, তার মানে তার ওজনটা ভারকেন্দ্র থেকে খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল। ওকে, তাহলে এটা মনে করো একটা সুষম দ্বন্দ্ব, তাহলে ভারকেন্দ্র এখানে, এর ওজনটা খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল। এই দ্বন্দ্বের একটা ওজন মনে করো ডাব্লু ধরে নিলাম, রাইট? এখন মনে করো তোমাকে বলা হলো যে একটা বালক এই প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বালক, এই বালকের ওয়েট মনে করো W1, রাইট? এবং এই পুরা দ্বন্দ্বটার দৈর্ঘ্য দিলাম মনে করো টুয়াইস L দিলাম আর কি, এমনি প্রশ্ন আমি বোঝানোর জন্য বলছি, রাইট? এবারে বলছে যে এই বালকটি যে প্রান্তে অবস্থিত সেই প্রান্ত থেকে মোটামুটি মনে করো x দূরত্বে একটা খুঁটির উপরে এটাকে সুস্থিত অবস্থায় রাখা হয়। কারণ এখানে যখন বসে এটার ওজন এদিকে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, এটার ওজন খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে এটা তো নিচের দিকে এভাবে গতিশীল হবে। তাহলে এখানে একটা খুঁটি আছে, এই খুঁটির উপর এটা সুস্থিত অবস্থায় আছে এবং এটা এই প্রান্ত থেকে কত একক দূরে? x একক দূরে, রাইট? দেখো উদ্দীপকগুলো পড়ে তুমি চিত্র যদি আঁকতে পারো সমান্তরাল বলের ক্ষেত্রে, অঙ্ক একবারে পানির মতো সোজা, 2 লাইনে অঙ্ক হবে, ঠিক আছে? তাহলে একজন বালক এখানে দাঁড়াইছে, এই লাঠিটার ওজন W, যা কিনা তার ভারকেন্দ্র থেকে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল মধ্যবিন্দু থেকে, আর বালকটা যে প্রান্তে দাঁড়াইছে সেই প্রান্ত থেকে x একক দূরে একটা খুঁটির উপরে এটা সুস্থিত অবস্থায় থাকে। মনে করো এই খুঁটিটার উপরে চাপ হচ্ছে P। আমার প্রশ্ন, এইটুকুর ভিতরে তুমি এখন কি সম্পর্ক তৈরি করতে পারো? তাহলে বলো এখানে টোটাল, আগে তোমাকে দেখতে হবে টোটাল 3টা সমান্তরাল বল আছে কিনা, সমমুখী হোক আর বিপরীতমুখী হোক তাতে কোনো সমস্যা নাই। 1 2 3, 3টা সমান্তরাল বল আছে এবং এই 3টা সমান্তরাল বলের ভিতরে একটা লব্ধি নির্দেশ করে কিনা। কিভাবে লব্ধি নির্দেশ করে? যেহেতু এটা স্থির অবস্থায় রাখে, তাহলে এই দুটো বলের লব্ধিকে এই P বলটা নাকচ করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়, বলে তো এটা স্থির অবস্থায় থাকে। নইলে কি স্থির অবস্থায় থাকতো? তাহলে তুমি যে এই মাজার উপরে বসে আছে, মাজা কি ডাবে গেছে? হ্যাঁ, তাহলে এদেরকে তো উপরের দিকে কেউ প্রেশার দিচ্ছে, কে দিচ্ছে প্রেশার? নিশ্চয় তোমাদের বলগুলো লব্ধিকে উপরের দিকে নিষ্ক্রিয় করে রেখেছে, রাইট? তাহলে এই খুঁটিটা নিষ্ক্রিয় করে, তাহলে লব্ধি, তাহলে আমার কথা সেটা না, এটা স্থির অবস্থায় আছে। তাহলে এই সিস্টেমে সমান্তরাল বল সূত্র কাজ করবে। তাহলে W ডিভাইডেড বাই P ডিভাইডেড বাই আবার W1 ডিভাইডেড বাই, ঠাস ঠাস করে এই সূত্রটা লিখতে পারবে না তুমি? তো W ডিভাইডেড বাই W বাদে অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অপর দুটা বলের মধ্যবর্তী ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? x। এবার P ডিভাইডেড বাই, P ধরো, P ঢাকো, P ঢাকার পরে যে দুটা বল দেখতে পাচ্ছ, তাহলে কত? এইটুকু। এইটুকু মানে কি এই পুরোটুকু টুয়াইস L, যেহেতু এটা ভার কেন্দ্র সুতরাং এই দৈর্ঘ্য হবে তার অর্ধেক, তাহলে P ডিভাইড বাই L। এবার W1 ডিভাইডেড বাই, তাহলে W1 ডিভাইডেড বাই L মাইনাস x। কাজ শেষ। এখান থেকে তোমার এখন যা প্রয়োজন সেটা সেটা বের করে লিও, অঙ্কই শেষ। কে ক্লিয়ার? আমার কথা কি তোমরা বুঝতে পারিস বাবা? হ্যাঁ, আর এগুলো অঙ্ক স্টার তোমরা পারো না বলে বলে বিদ্যা কঠিন। আসেনি এইচএসসি তে? না, এটা কি এইচএসসির বই না অ্যাডমিশনের বই? এই যে যেমন দেখো এই অঙ্কটা দিয়েছে তোমার, 10 মিটার লম্বা 20 নিউটন ওজনের বুয়েট 19-20। দেখো এখনই সলভ করে ফেলবো। বুয়েট 19-20 চান্স হয়ে যাবে এক্ষুনি। দেখো কি বলছে, প্রশ্নটা শোনো। 10 মিটার লম্বা 20 নিউটন ওজনের একটি সুষম দ্বন্দ্ব এবি, সুষম দ্বন্দ্ব এবি দ্বন্দ্বের উপরে স্থিত সি বিন্দুতে মুক্তভাবে
ঝুলানো আছে। এর বি প্রান্তে 12 নিউটন ওজন রাখলে দ্বন্দ্বটি অনুভূমিকের সাথে সমান্তরালে থাকে। ভেরি গুড। সি বিন্দুর অবস্থান নির্ণয় করো। তাও সুন্দর। এ এবং বি প্রান্তে আরও 5 নিউটন করে ওজন যোগ করলে দ্বন্দ্বটি অনুভূমিক অবস্থায় রাখার জন্য সি বিন্দুকে মূল অবস্থান থেকে কতটুকু সরাতে হবে তাও নির্ণয় করো। কত সুন্দর একটা প্রশ্ন, মানে অস্বাভাবিক একটা সুন্দর প্রশ্ন, রাইট? দেখো আমি তোমাদেরকে বলছি, প্রথম কথা হচ্ছে 10 মিটার লম্বা একটা দ্বন্দ্ব, এটা 10 মিটার এ বি দ্বন্দ্ব। এর ওজন আছে, ওজনটাকে আগে নিচের দিকে ঝুলিয়ে দিবা। 20 নিউটন মানের একটা বল দেওয়া আছে এখানে, রাইট? এবারে দেখো সি বিন্দুতে মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় আছে। সি বিন্দু, মনে করো সি বিন্দু এখানে ধরে নিলাম, এটা হচ্ছে সি বিন্দু। সি বিন্দুতে এখানে একটা রশি বাঁধে ছাদের উপরে এভাবে মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় আছে। এখানে ছাদের সাথে এটা ঝুলানো হয়েছে, রাইট? একটা জিনিস খেয়াল করো। এবারে বলছে বি প্রান্তে 12 নিউটন ওজন রাখলে, বি প্রান্তে 12 নিউটন ওজন রাখলে এটা যখন এমনিতে ঝুলানো আছে তখন তো এইভাবে বাঁকে থাকবে। এভাবে বাঁকে থাকবে না বলো তো? এই ওজনটা এখানে আছে, এখানে বান্ধে তুমি রেখে দিয়েছো, তাহলে এইভাবে থাকবে না? এভাবে থাকবে কিনা বলো? কিন্তু বি প্রান্তে যখন 12 নিউটন ওজন দেওয়া হয়েছে তখন দ্বন্দ্বটি অনুভূমিকের সমান্তরাল, মানে এই অবস্থায় আছে। তার মানে কি এই দুরা বলের লব্ধি এখানে ক্রিয়া করতো আর এটাকে এই রশি ধরে রাখেছে বলেই তো এই কাহিনী ঘটেছে। তাহলে নিশ্চয় এটা তাদের লব্ধি, লব্ধি বলটাই বরাবর কাজ করবে কিনা বলো? 12 আর 20, 20 আর 12 যোগ করলে কত হয়? তাহলে এখানে 32 নিউটন বল আছে। নইলে এটা কি ধরে রাখতে পারতো? এটা কি অনুভূমিক অবস্থায় থাকতো? এবারে বলছে সি বিন্দুর অবস্থান নির্ণয় করো। সি বিন্দুর অবস্থান নির্ণয় করো। ভেরি গুড। তোমার এবার ডাইমেনশন গুলো দিতে হবে। বলো গোটা দ্বন্দ্বের দৈর্ঘ্য কত ছিল? 20। আচ্ছা, এখান থেকে এইটুকু কত দূরে আছে এটা কি তুমি জানো? বা এখান থেকে এইটুকু কত দূরে আছে এটুকু কি তুমি জানো? আমি ধরে নিলাম এইটুকু এক্স, ধরে নিলাম সি বিন্দুর অবস্থান বি বিন্দু থেকে এক্স একক ভিতরে, ধরতে পারবো না এটা? তাহলে এইটুকু যদি এক্স হয় তাহলে এটুকু কত? এটুকু আমাকে উত্তর দাও, বলো তো দেখি তোমরা। এটুকু যদি এক্স হয় তাহলে এটুকু কত? হ্যাঁ হ্যাঁ, 10 মাইনাস এক্স, 10 এর অর্ধেক আছে এখানে, তাহলে এটুকু 10 মাইনাস এক্স হয় 5 মাইনাস এক্স, কারণ এই পুরাটার দৈর্ঘ্য ছিল 10, এইটুকু ছিল হচ্ছে 10 মিটার, তাহলে অর্ধেক হচ্ছে 5 মিটার। এটুকু এক্স, এটুকু 5 মাইনাস এক্স। অঙ্কই শেষ, অঙ্ক শেষ। বুদ্ধিমানরা কি করে জানো? এই 20 ডিভাইডেড বাই 20 বাদে অপর দুটো বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব এক্স, এটা ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই করে না বুদ্ধিমানেরা? 32 ডিভাইডেড বাই করে। 32 ডিভাইডেড বাই 32 বাদে অপর দুটো বলের মধ্যবর্তী দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব কত? তাড়াতাড়ি বলো। 5। তাহলে এখান থেকে একসাথে এক্স বেরিয়ে যাবে কিনা বলো? কিন্তু ওটা যদি করতাম তাহলে এক্স দুই জায়গাতে থাকতো, গুণ করে আর গুণ করে এপারে পার করে তোমাকে এক্স এর মান বের করতে হতো। হ্যাঁ, কি ক্লিয়ার কিনা বলো? তাহলে অতএব এক্স ইকুয়াল টু তাহলে কত? 100 ডিভাইডেড বাই 32, 4 দ্বারা ভাগ করলে 25 বাই 8। তাহলে তোমাকে অ্যান্সার লিখতে হবে বি প্রান্ত হতে 25 বাই 8 মিটার, 25 বাই 8 মিটার দূরে সি বিন্দুর অবস্থান। কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এবার আসো, দ্বন্দ্বটির এ এবং বি প্রান্তে এক্সিলেন্ট একটা প্রশ্ন দিয়েছিল 19-20-এ। এই প্রশ্নটা গুরুত্ব আমার জন্য প্রয়োজন, রাইট? তাহলে এইটা গেল অর্ধেক অংশ বুয়েটের 19-20-এর অর্ধেক প্রবলেম সলভ। অর্ধেক প্রবলেম ছিল এটা, যে সি বিন্দুর অবস্থান কোথায়। এর সাথে আরেকটা লেজ লাগিয়ে দিয়েছিল।
এই লেজটা বোঝানোর জন্য আমাদেরকে আজকে আপাতত ক্ষুদ্রভাবে একটু মোমেন্ট শিখতে হবে, রাইট? দেখো তাহলে একটু মোমেন্ট শিখে নিই, তারপর আবার এখানে আসতেছি। মোমেন্ট কিছুই না, মোমেন্ট মানে ঘূর্ণন ক্ষমতা। দেখো মোমেন্ট কিন্তু সিলেবাস থেকে তুলে দিয়েছে, ইন্টারমিডিয়েট সিলেবাসে মোমেন্ট কিন্তু নাই, কিন্তু মোমেন্ট থেকে অঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরেও মোমেন্টের কনসেপ্ট দিয়ে অঙ্ক করলে অঙ্কগুলো খুব সহজ হয়। যখন সমান্তরাল বল একটা স্ট্রাকচারে 3-এর অধিক সমান্তরাল বল থাকে, তখন আমরা সেখানে মোমেন্ট ইউজ করব। 3-এর অধিক, 3টা যদি থাকে আর একটা যদি লব্ধি নির্দেশ করে, তাহলে সমান্তরাল বল ইউজ করব। 3-এর অধিক বল যদি থাকে, তাহলে আমরা মোমেন্ট ইউজ করব। তাহলে মোমেন্ট মানে হচ্ছে ঘূর্ণন ক্ষমতা, ঘূর্ণন ক্ষমতা, রাইট? কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করে বস্তুটি কি পরিমাণ ঘুরবে, এই ঘূর্ণনের পরিমাপটাই আসলে মোমেন্ট বা ঘূর্ণন ক্ষমতা। বেশি বল প্রয়োগ করলে বেশি ঘুরবে এরকম কাহিনী। যেমন তোমরা কত কিছুই তো ঘোরাও, ঠিক কিনা? গেট ঘোরাও, মনে করো তোমাদের রুমে যে গেটটা লাগানো আছে ওটা তো কবজার সাথে আটকানো আছে, তুমি নিশ্চয়ই সিটকানিটা খুলে গেটে বল প্রয়োগ করো বলেই তো ওটা ঘোরে, নাকি ফু দিলেও ঘুরবে, ফুয়ের যদি জোর বেশি হয়, তাই কিনা? তাহলে অ্যাকচুয়ালি এখানে মনে করো দরজা, এখানে মনে করো তোমাদের হচ্ছে গেট, এটা গেট, এই যে এইভাবে খুলবা আর কি, ওটা এখানে তো দেখানো যাচ্ছে না 3D। তাহলে এখানে হচ্ছে কবজার সব চারিপাশে ঘুরতে পারে। কি হয়েছে? এখন মনে করো এখানে একটা বল প্রয়োগ করলা, এফ বল, ওই যে যেটা ধরে হ্যান্ডেলটা ধরে তোমরা ঘোরাও না, তাহলে মনে করো এটা হচ্ছে এফ বল প্রয়োগ করলা, দিয়ে এই দরজাটা ঘুরতে থাকবে এ ও বিন্দুর সাপেক্ষে। এখান থেকে এটুকু ডিস্টেন্স আছে ডি মনে করো, রাইট? এই ঘূর্ণন ক্ষমতাটা দুটা জিনিসের উপর নির্ভরশীল। ও বিন্দুর সাপেক্ষে এই দরজাটা কি পরিমাণ ঘুরবে, এই ঘূর্ণনটা আসলে দুইটা জিনিসের উপর নির্ভরশীল। এক, ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট, ও বিন্দুর সাপেক্ষে ঘূর্ণন ক্ষমতা এফ এর সমানুপাতিক হবে। এফ যত বাড়াবা, বল যত বেশি প্রয়োগ করবা, তত বেশি ঘুরবে, রাইট? যখন এখানে তুমি ডি কে স্থির রাখবা, অর্থাৎ ওই দরজার কবজা থেকে তোমার বলের ক্রিয়াবিন্দুর দূরত্ব যদি স্থির রাখো, স্থির রেখে বারবার আস্তে করে একটু বল প্রয়োগ করলা, এক পরিমাণ ঘুরবে, আর একটু বেশি বল প্রয়োগ করলা, তাহলে আবার বেশি ঘুরবে, তাই কিনা? তাহলে এই ঘূর্ণন ক্ষমতাটা এই প্রযুক্ত বলের সমানুপাতিক। কি ক্লিয়ার? আচ্ছা, এরপর লম্ব বরাবর কিন্তু বল প্রয়োগ করেছো, ওকে? দ্বিতীয় কেস, এই ঘূর্ণন ক্ষমতাটা তুমি দেখবা আজকে বাসায় গিয়ে, তুমি বল যদি এই দরজার শেষ প্রান্তে প্রয়োগ করো, মানে মনে করো 15 নিউটন বল প্রয়োগ করলা, যে পরিমাণ ঘূর্ণন দেবে ওই 15 নিউটন বলই যদি কবজার কাছাকাছি প্রয়োগ করো, তাহলে কি একই ঘূর্ণন দেবে? তার মানে কি দূরত্ব যত বেশি হবে, বল যদি স্থির থাকে, এই দূরত্ব যত বেশি হবে ঘূর্ণন ক্ষমতা তত বেশি হবে। তাহলে এটা সমানুপাতিক ডিও বটে, ঠিক আছে? এখানে কে স্থির, যদি এফ কে স্থির রাখো, রাইট? এই দুইজনেই যদি পরিবর্তনশীল হয়, তাহলে মোমেন্ট সমানুপাতিক এফ ডি হবে। তাহলে এটা এখানে কে কে চলমান, এফ এবং ডি উভয়ই পরিবর্তনশীল, রাইট? তার মানে এম নট ইকুয়াল টু কে ইন্টু এফ ডি, কে এর মান 1 একক ধরা হয় আর কি, যদি সবগুলো 1 একক করে ধরা হয়। 1 নিউটন মানের একটা বল 1 মিটার দূরত্বে প্রয়োগ করলে, ঠিক আছে, যে পরিমাণ মোমেন্ট তৈরি হয় সেটাই হচ্ছে কে এর মান। তাহলে 1 একক, কে এর মান কত? 1। তাহলে বলো কোন একটা বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করতে গেলে কি কি লাগবে? তোমার বল লাগবে এবং দূরত্ব লাগবে, রাইট? এই যে বলটা, এই বলটা হেন তেন বল না, এটা ঘূর্ণনের জন্য দায়ী বল, ঘূর্ণনের জন্য দায়ী বল। দায়ী বানান কি এটা? দায়ী বল, ঘূর্ণনের জন্য দায়ী বল। এটা কেন বলতেছি একটু পরে উত্তর দিচ্ছি। আর ডি মানে ঘূর্ণন বিন্দু হতে দায়ী বলের লম্ব দূরত্ব। ঘূর্ণন বিন্দু হতে
অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে তোমার অনড় বস্তুটা ঘুরবে সেটাকে বলা হয় ঘূর্ণন বিন্দু। যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেবা তুমি, তাহলে ঘূর্ণন বিন্দু হতে দায়ী বলের লম্ব দূরত্ব। যেমন দেখো, আমি যদি এই বিন্দুর সাপেক্ষে এটাকে ঘোরাতে থাকি, আমি বলটা যদি এভাবে প্রয়োগ করি, দ্যাট ইজ এফ বল, এই এফ বল কিন্তু ঘূর্ণনের জন্য দায়ী না। আসলে এই এফ বলের একটা উপাংশ আছে, এই বরাবর একটা উপাংশ আছে, এই বরাবর একটা উপাংশ আছে। এটা যদি থিটা হয় তাহলে এটা হবে এফ কস থিটা, আর এটা হচ্ছে এফ সাইন থিটা, রাইট? এই এফ সাইন থিটা বলটা ঘূর্ণনের জন্য দায়ী, ওর উপর লম্ব বরাবর ক্রিয়া করতেছো তুমি। আর এফ কস থিটাটা কি করবে জানো? এই কবজাতে তো বাধা আছে, তো মনে হবে যে এই কবজা থেকে তুমি ছিটকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছো গেটটাকে, এইভাবে টাইনে, ঠিক আছে? ওখানে কবজাতে লাগানো আছে গেটটা, এভাবে টানছো, তাহলে এটা ঘুরবে, হ্যাঁ? নাকি ওই কবজা থেকে ছিটকে বের করে নিয়ে আসার চেষ্টা করতেছো তুমি? তাহলে এফ কস থিটাটা নিশ্চয়ই কবজা থেকে ছিটকে নিয়ে আসার জন্য দায়ী বল। ছিটকে আসে না কেন? কবজা লাগানো আছে তাই। তোমার শক্তি যদি কবজার টানা বলের থেকে বেশি হয়, অবশ্যই সেটা ছিটকে আসবে। কন্যা সঠিক কিনা বলো? তাহলে এখানে ঘূর্ণনের জন্য দায়ী বলকে এই ডিস্টেন্সটা মনে করো ডি, ক্রিয়াবিন্দু দূরত্ব। তাহলে নিশ্চয় এর মোমেন্টটা হবে এফ সাইন থিটা ইন্টু ডি। যদিও বা তোমাদের এগুলো কাজে লাগবে না, জাস্ট বললাম আমি মোমেন্ট বোঝানোর জন্য, রাইট? তাহলে মোমেন্ট নেওয়ার বুদ্ধি কি? মোমেন্ট নিতে হবে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। মোমেন্ট নিতে হবে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। স্ট্রাকচারে দেখতে হবে কতগুলো বল আছে, প্রত্যেকটা বলের পৃথকভাবে মোমেন্ট গণনা করতে হবে, রাইট? আমি যেমন দেখো, যখন গাড়ি ড্রাইভ করি, আমার ছোট বেটা যখন জেদ ধরে যে আমার কোলে বসে ও গাড়ি ড্রাইভ করবে, ঠিক আছে? আমি মনে করি এদিকে ঘোরাচ্ছি, ও আবার এদিকে ঘোরাচ্ছে। মনে করো আমি এদিকে ঘূর্ণন দিচ্ছি 10 একক, আর ও এদিকে ঘূর্ণন দিচ্ছে 2 একক, তাহলে লব্ধি মোমেন্ট কত? 8 একক। তার মানে কি, আমি যেদিকে ঘোরাচ্ছি অপোজিট দিকে যদি ঘূর্ণন থাকে তাহলে সেটা বিয়োগ চিহ্ন হবে, তাহলে তোমার লব্ধি মোমেন্ট নিতে হবে নিশ্চয়ই, রাইট? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা, দেখো এখন মোমেন্ট নেওয়া শেখাচ্ছি এবার। এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপরে 3-এর অধিক অনেকগুলো বল আছে। 2টা বলের ক্ষেত্রেও মোমেন্ট দিয়ে অঙ্ক করা যায়, রাইট? মনে করো এখানে একটা বল আছে 5 নিউটন, এখানে একটা বল আছে 4 নিউটন, এখানে একটা বল আছে 2 নিউটন, এখানে একটা বল আছে 1 নিউটন, এখানে একটা বল আছে 7 নিউটন, এখানে একটা বল আছে 8 নিউটন, রাইট? তোমাকে বললাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু এবং এটা এফ বিন্দু। আমি যদি তোমাকে বলি বি বিন্দুর সাপেক্ষে বলগুলোর ঘূর্ণন ক্ষমতা 10 একক বলতে কি বোঝায়, রাইট? তোমাকে আমি এমসিকিউ একটা প্রশ্ন দিলাম ভাইজান, যে এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর সাপেক্ষে তোমার প্রশ্নে বলে দিলাম এমবি বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট ইকুয়াল টু 10 একক, এটা প্রশ্নে বলে দেওয়া হলো, রাইট? এই সবকটা বলের সমষ্টি হচ্ছে, সবকটা বলের মোমেন্টের সমষ্টি হচ্ছে 10 একক। তাহলে কি করবা তুমি? তুমি বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেবা, তাহলে বি বিন্দুটা হবে কাজল বিন্দু। এই কাজলটা কিভাবে দেবো? এই লাল কাজল, সিঁদুর, সিঁদুর বিন্দু, এটা হচ্ছে সিঁদুর বিন্দু। তোমার চোখ যাবে সবসময় সিঁদুর বিন্দুর দিকে, রাইট? তাহলে তুমি মোমেন্ট নিবা, বাম থেকে ডানের দিকে যেতে থাকবা, যতগুলো বল থাকবে প্রত্যেকটা বলের মোমেন্ট লিখবা। মোমেন্ট মানে কি? বল ইন্টু ঘূর্ণন বিন্দু থেকে বলের ক্রিয়া বিন্দু দূরত্ব, দায়ী বলের লম্ব দূরত্ব, যেহেতু এগুলো সমান্তরাল লম্বভাবে অবস্থান করতেছে। সুতরাং আমি যদি বলি যে বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট সামেশন এম বি, কেন সামেশন দিচ্ছি? অনেকগুলো একাধিক বলের মোমেন্ট তৈরি হয় এখানে, তাই এটা ইকুয়াল টু প্রশ্নে কত দেওয়া আছে? 10 একক। কি ক্লিয়ার? তাহলে বাহ, 5 ইন্টু 5 থেকে 5-এর ক্রিয়া বিন্দু থেকে এই কাজল বিন্দুর দূরত্ব কত? এ বি। এবার 4 ইন্টু 0, 2 ইন্টু বিসি, 1 ইন্টু বিডি, 7 ইন্টু বিএফ না বি, আর 8 ইন্টু বিএফ, এটা ইকুয়াল টু হচ্ছে 10।
এটা প্রশ্ন দেওয়া আছে, আমি দেইনি। এখন বলো ভাই এগুলোতে প্লাস মাইনাস কিছুই দিলেন না আপনি। ঘূর্ণনের দিক চিন্তা করে তোমাকে দিতে হবে, রাইট? ঘূর্ণনের দিক চিন্তা করে তোমাকে দিতে হবে। মনে করো বি বিন্দু সাপেক্ষে এখানে একটা রড রাখা আছে, বি বিন্দুতে ঠাঁসে ধরা আছে, এই রডের এখানে বল প্রয়োগ করেছে এইভাবে, তাহলে ঘুরবে এদিকে, তাই কিনা বলো? এখানে একটা যদি আমি এরকম একটা রড রাখি, এখানে যদি এটা কবজা মনে করো, এইভাবে ঘুরতেছে না বলো তো? এই ঘূর্ণনটা কোন দিকে? ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে এটাকে পজিটিভ ধরবো, এটা তুমি স্যারকে বলে নিলা আগেই, এখানে একটা চিহ্ন দিতে হয়। এইভাবে ঘুরিয়ে যখন এই পজিটিভ চিহ্ন দেওয়া হয় তখন বোঝানো হয়েছে 5 নিউটন বল প্রয়োগ করার ফলে বি বিন্দুর সাপেক্ষে এই এ বি দ্বন্দ্বটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তাহলে আমি প্লাস চিহ্ন ব্যবহার করব, তাহলে এটা প্লাস। এবার আসো এটা, এবারে কি আছে? এই যে এখানে কবজা, এই যে কবজা, এই যে দেখো কবজা, আমরা এটা বলি না হাতের কবজা, এই তো কবজা এখান থেকে এসছে, তাহলে এই কবজা, এই কবজার এখানে বল প্রয়োগ করো, তাহলে এ দিকে ঘুরবে। এটা ঘূর্ণনটা কোন দিকে? ঘড়ি কাঁটার দিকে, তাহলে কি হবে? নেগেটিভ। এটা কোন দিকে দিবে? এখানে কবজা, এবারে এটা কবজা, হ্যাঁ এই যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ। এটা কোন দিকে দিবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কোন দিকে দিবে? ক্লকওয়াইজ। এই কি হলো এটা? ও এটা তো 0, তাই তো বলি। এটা 2 এর জন্য নেগেটিভ, ছি তোমার জন্য 2 এর জন্য নেগেটিভ, 1 এর জন্য পজিটিভ, 7 এর জন্য পজিটিভ, 8 এর জন্য নেগেটিভ। কে ক্লিয়ার কিনা বলো? এই মোমেন্ট নেওয়াটা যদি বুঝতে পারো তাহলে মানে হাজার হাজার অঙ্ক সলভ করা যাবে। এই মোমেন্টটা নেওয়া বুঝলা কিনা? তাহলে যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেবা, মনে করো ওই বিন্দুতে খুঁটা পোতা আছে, খুঁটা বোঝো? ওই যে গ্রামে মাঠের মধ্যে গরু চড়াতে গেলে খুঁটা পোতে, ওটা সাপেক্ষে ঘুরতে পারবে, এটা ঠিক আছে, ঠিক আছে। ঘুরবে কোন দেখে? তুমি মনে করবে এখানে খুঁটা পোতা আছে আর এখানে একটা আলগা করে একটা দ্বন্দ্ব রাখা আছে, এইখানে বল প্রয়োগ করবে, তাহলে এই ঘুরবে না? তাহলে ঘড়ি কাঁটার বিপরীতে, আর এটা ঘড়ি কাঁটার দিকে, এটা ঘড়ি কাঁটার বিপরীতে, এটা ঘড়ি কাঁটার বিপরীতে, এখানে ধরবা, আর এটা ঘড়ি কাঁটার দিকে, রাইট? তুমি এখানে যে চিহ্ন দিবা সেটাই হবে, রাইট? তাহলে এখন বলো এ বি এর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, এগুলো সব করার দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে এই হচ্ছে তোমার মোমেন্ট ইকুয়েশন। দিস ইজ কল্ড মোমেন্ট ইকুয়েশন। যদি তোমার বলতো এই দ্বন্দ্বটা অনুভূমিক অবস্থায় স্থির আছে, অনুভূমিক অবস্থায় স্থির আছে, যদি স্থির থাকে তোমাকে বলা থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে মোমেন্টের মান হচ্ছে 0, কোনো দিকে ঘোরে না, এটা মোমেন্টের মান 0, রাইট? যদি স্থির অবস্থায় থাকে, এই সবকটা মোমেন্টের যোগ বিয়োগের ফলাফল কিন্তু আসলে 10, মোমেন্টের ফলাফল 10 একক, রাইট? কিন্তু যদি বলা থাকে যেটা অনুভূমিক অবস্থায় স্থির আছে, তার মানে কোনো দিকে ঘোরে না, আমার এই বিল্ডিংটাকে কোনো দিকে কাঁধ হয়েছে, কোনো দিকে ঘুরেছে, তার মানে কি এর উপরে যত প্রকারের লোড আসুক না কেন এই মোমেন্টের সমষ্টি 0। ক্লিয়ার? এখন আসো তাহলে বুয়েট কই, এই যে এই প্রবলেমটা 19-20-এর দ্বিতীয় অংশটার যে অ্যান্সারটা বলেছিল, প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং ছেলেমেয়েরা কিন্তু এটার অ্যান্সার 100% মোটামুটি, খুব কম স্টুডেন্টই পুরো অ্যান্সার করে আসতে পারেছে, খুব কম স্টুডেন্ট। সেকেন্ড কেসে বলেছিল, এ বাবা তোমরা কি ক্লিয়ার? মোমেন্টের বাংলা ভ্রামক রে ভাই, ভ্রামক, বলের ভ্রামক। মোমেন্ট অফ ইনার্শিয়া না, ওটা তো জড়তার ভ্রামক। সাদিয়া ইসলাম সমাপ্তি, কতদিন পরে ক্লাস করতেছে রে? সমাপ্তি। ফারজানা অন্তরা ক্লিয়ার্স, এফ এ প্রেমা ক্লিয়ার, ওকে। ক্লিয়ার। এবার আসো দেখো বুয়েট 19-20-এর পরের অর্ধেক অংশ। পরের অর্ধেক অংশটা বলেছিল দ্বন্দ্বটির এ এবং বি প্রান্তে আরো 5 নিউটন করে ওজন যোগ করলে, এর আগে কিন্তু এ প্রান্তে কোনো ওজন ছিল না, এর আগের অংশটাতে বলো কই অঙ্কটা কই? এই যে দেখো আগের এই অংশটাতে, মানে এটা তো ফার্স্ট অংশ,
ফার্স্ট পোর্শনে শুধুমাত্র বলা ছিল সি বিন্দুতে একটা দড়ি ধরে এটাকে আটকে রাখা হয়েছে, বি বিন্দুতে 12 নিউটন বল প্রয়োগ করার ফলে এটা স্থির অবস্থায় আছে, রাইট? এইবারে তোমাকে বলছে এ এবং বি বিন্দুতে 5 নিউটন করে বল বাড়ানো হলো, তাহলে সি বিন্দুটা কি এখানেই থাকে, এটাকে স্থির অবস্থায় রাখতে পারবে নাকি এদিক ওদিক সরাতে হবে? প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা দেখি কাহিনীটা কি ঘটে। কি করব, আবার আমরা এখানে আলাদা একটা কলমের কালি নিয়ে আমি এ বি দ্বন্দ্বটা আঁকবো। এর ওজনটা আগে যেখানে ছিল সেখানে ক্রিয়া করাবো। ওজনটা 20 নিউটন ছিল, বি বিন্দুতে 12 নিউটন বল ছিল, কিন্তু 5 নিউটন বাড়ানো হয়েছে, হয়ে গেছে 17 নিউটন। এ বিন্দুতে কোনো বল ছিল না, কিন্তু এখন কত দেওয়া হয়েছে? 5 নিউটন বল দেওয়া হয়েছে। সি বিন্দুটা ছিল আগে এখানে, এবার সি বিন্দুটা গেল মনে করো এখানে, ধরে নিলাম এবার সি বিন্দুটা এটা এ, এটা বি, বি থেকে সি বিন্দুর এইটুকু ডিস্টেন্স দিয়ে দিলাম, মনে করো কত দিবা বলো, ওয়াই একক দিয়ে দিলাম। ওয়াই এর মান যদি আমরা বের করতে পারি, আমরা কিন্তু এর আগে স্থির রাখার জন্য এক্স এর মান বের করে রেখেছিলাম, সেটা কত? 25/8 মিটার, অর্থাৎ বি প্রান্ত থেকে সি বিন্দুর অবস্থান 25/8 মিটার। আবারও যদি এই প্রশ্নটা সলভ করে 5 নিউটন করে অ্যাড করার পরেও যদি আমি ওয়াই এর মান এই 25/8ই পাই, তাহলে বলবো লব্ধির কোনো সরণ হয়নি। ওয়াই এর মান যদি আরেকটু কম হয় তাহলে লব্ধি ডানে সরে গেছে, আরেকটু যদি বেশি হয় তাহলে বামে সরে যাবে, সেটা আমরা দেখব। কারণ আমরা বি প্রান্ত থেকে 25/8 মিটার দূরত্ব এর আগের ক্ষেত্রে বের করে রেখেছি, রাইট? এবারে বলো এই গোটা সিস্টেমে, তাহলে এবার এই সি বিন্দুটা এখানে গেল, তাহলে এবারে এটাকে ধরে রাখার জন্য এই যে এখানে এভাবে বল ক্রিয়া করে, রাইট? বলো কোনো আপত্তি আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে সি বিন্দুটা ওয়াই একক মানে বি বিন্দু থেকে ওয়াই একক দূরে অবস্থান করতেছে, এখানে টোটাল কয়টা বল আছে? 1, এই বোর্ডটা ভাঙলো রে, 1 2 3 4। এই বলটা তোমার জানা, এই বলটা তোমার জানা, এই বলটা তোমার জানা। এখন আমাকে বলো সি বিন্দুতে যে বলটা ক্রিয়া করতেছে, রশির যে টান উপরের দিকে, মানে উপরে যেটা ধরে রেখেছে, ওটার কি বল জানা আছে? অবশ্যই আছে। এগুলোর যোগফল, কারণ এগুলোর যোগফল যদি এটা সমান না হতো তাহলে কি ভারসাম্য অবস্থা থাকতো? তাহলে এইটুকুর মান হবে 25 আর 17 42 নিউটন। মোমেন্ট নিবা কোথায়? তোমার ইচ্ছা ভাই, খুশি কাল্টো যা ইচ্ছা খাই, যে কোনো একটা বিন্দুতে মোমেন্ট নাও তোমরা, যেহেতু এটা স্থির অবস্থায় থাকবে, যেহেতু এটা স্থির অবস্থায় থাকবে, তুমি যে কোনো একটা বিন্দুতে মোমেন্ট নাও। তুমি সি বিন্দুতে মোমেন্ট নাও, সি বিন্দুতে মোমেন্ট নাও, তাতে কোনো সমস্যা নেই। তুমি যদি বলো যে না আমি এই বিন্দুতে মোমেন্ট নেবো, তাতেও আমার কোনো সমস্যা নেই। তুমি যদি বলো না আমি এই বিন্দুতে মোমেন্ট নেবো, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি এই বিন্দুতে মোমেন্ট নেবো, তোমাদের কি এই বিন্দুতে মোমেন্ট নেবো। তাহলে সামেশন এম এ দিস উইল বি 0। এইভাবে দেখিয়ে দিলাম স্যার, প্লিজ দেখেন, এ বিন্দুর সাপেক্ষে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরে তাহলে প্লাস চিহ্ন ইউজ করব আমি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? আসো এবার যে বিন্দুতে মোমেন্ট নিব, মনে রাখবা চিরকাল, যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে লক্ষ কোটি হাজার কোটি বল প্রয়োগ করা হোক না কেন, তাদের কোনো মোমেন্ট থাকে না। কারণ 5 ইন্টু ওই ঘূর্ণন বিন্দু থেকে 5 এর ক্রিয়া রেখার দূরত্ব হয় 0, ওই জন্য ওই বলের কোনো মোমেন্ট থাকে না। তোমরা দরজার ওখানে যায় কবজাতে বল প্রয়োগ করো, মেসের সব কটা মেয়ে মিলে, দরজা খুলবে না, কবজাতে বল প্রয়োগ করবা, সবাই মিলে খুলবে। হ্যাঁ, তাহলে যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেবা সেই বিন্দুতে যতই বল প্রয়োগ করো না কেন কোনো ঘূর্ণন ক্ষমতা থাকবে না। তাহলে এই বল বাদ। এবারে 20 কোন দিকে ঘোরাবে? তুমি মনে করো যেখানে যার সাপেক্ষে মোমেন্ট নেবা ওখানে তো খুঁটা পোতা আছে, দ্বন্দ্বটা রাখা আছে এইভাবে, বল প্রয়োগ করেছে এইভাবে, বস্তুটা ঘুরবে এদিকে, এদিকে করলে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে করলে 20 ইন্টু বলো এই গোটাটা ছিল 10, এর অর্ধেক কত? তাহলে এটুকু 5, 20 ইন্টু 5। ক্লিয়ার? এবার আসো 42, আরেকটু ডানে যাই, এই বলের কাজ শেষ, আরেকটু ডানে গেলে 42 দেখা পায়। তাহলে 42 ইন্টু এখান থেকে দূরত্ব 5 মাইনাস y, কি বলো তোমরা? কারণ এটুকু পুরাটুকু 5,
আমার কথা বোঝানি বাবা। তাহলে বলো এটা পজিটিভ না নেগেটিভ? এই বিন্দুর সাপেক্ষে বলটা প্রয়োগ করতেছে এইভাবে এইভাবে এইভাবে, তাহলে কোন দিকে ঘোরাচ্ছে? ঘড়ি কাঁটার বিপরীতে, তাহলে এখানে কি হবে? প্লাস। এবার বলো 17, তাহলে এটারও মোমেন্ট না শেষ থাকলে 17, তাহলে এবার 17 ইন্টু 17 কোন দিকে ঘোরাবে? এইভাবে আছে, 17 বল প্রয়োগ করা আছে এইভাবে, তার মানে কি মাইনাস 17 ইন্টু 17 থেকে এই বিন্দুর দূরত্ব 10 একক, 10 মিটার। 17 থেকে এই বিন্দুর দূরত্ব 10 মিটার না? প্রশ্ন তো বলাই ছিল। তাহলে এইটা উইল বি 0। এখানে দেখো তো গোটা লাইনে কিসের মান অজানা? ওয়ের মান কত আসে দেখো, ওয়ের মান কত আসবে দেখো, 25/, তাহলে ওয়ের মান আসবে হচ্ছে 25/7। আর এখানে ছিল 25/8, কোনটা বড়? 25/7 বড়। তার মানে সি বিন্দুটা বামে সরেছে। এর আগে আমাদের বের করা ছিল এইটুকু 25/8, তুমি এইটুকু পাইলা 25/7। তাহলে সি বিন্দুর সরণ ঘটেছে নিশ্চয়। তাহলে সি বিন্দুর সরণ কত? 25/8 মাইনাস 25/7, অতএব সি বিন্দুর সরণ কি ক্লিয়ার? যেটা হোক, যেটা বড় সেটা মাইনাস ওটা, ঠিক না? তাহলে আমাদের সরণ হবে এরকম 25/7 মাইনাস 25/8, তার মানে 25 ইন্টু 8 মাইনাস 7, 27 56, মানে 56। কি ক্লিয়ার? কি কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। 25/56, তাহলে সি বিন্দুর সরণ হবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যখন এই সিস্টেম ছিল তখন সি বিন্দুরা যেখানে ছিল, যখন 5 একক 5 নিউটন করে বল এ এবং বি বিন্দুতে বাড়ানো হলো তখন লব্ধির সরণ হবে এইটুকু। সি বিন্দুর আগে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে এত মিটার দূরে সরে যাবে। কি ক্লিয়ার? দশ মাইনাস ওয়াই, ওরে সালারা রে, ছে ছে ছে, এখান থেকে তো এটুকু দূরত্ব হবে 10 মাইনাস ওয়াই, এটা 10 মাইনাস ওয়াই, ছে 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 ছে, স্নিগ্ধার এগুলো সব ফল। 10 মাইনাস ওয়াই, 10 মাইনাস ওয়াই ভাই, ঠিক আছে। তাসপিয়া তো 5 মাইনাস ওয়াই না, এটা 10 মাইনাস ওয়াই, সরি 10 মাইনাস ওয়াই, ঠিক আছে। এফ এ প্রিমা, এই তো তোমরা বুঝেছো ঠিকই, তাহলে আমি বুঝাইতে পারিছি ঠিক মতো, ঠিক আছে। সাদিয়া ইসলাম সমাপ্তি বলছে লাইভ করি নাই ভাই, রেকর্ড ক্লাস করছি 5টায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার কথা না শোনার ফল, তোমার কথা না শোনার ফল মানে কি? তুমি তো ভুল শেখাই এটাই চাও। এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিলে এ থেকে সি বিন্দুর দূরত্ব আসলে 10 মাইনাস ওয়াই, ক্লিয়ার? আর বি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিলে তো কোনো মাইনাসই থাকে না, ঠিক আছে। যে যেখানে মোমেন্ট নিতে পারবে, আরো পেঁচিয়ে দেবনি তখন কিন্তু ঠিকই। হ্যাঁ করো, এইখানে যুগল দিয়ে করবা। এখানে যুগল দিয়ে করবা, এখানে পাগলের মতো যুগল দিয়ে করতে হয় তখনই যখন দুইটা বল ক্রিয়াশীল হয় লব্ধি সরাইতে গেলে। কারণ তুমি এখানে 5 নিউটন বল প্রয়োগ করেছো, ওই পাশে 5 নিউটন সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করেছো, এখানে যুগল কই প্রয়োগ করেছো তুমি। একজন মানে বুদ্ধিমতী বলছে যুগল দিয়ে করবো অঙ্ক আমি, ঠিক আছে। তো যুগল এখনো শেখানো হয়নি, যুগল যখন শেখাবো তখন যুগল যুগল করিও। তাহলে ক্লিয়ার? বুয়েট 19-20 আমি কিন্তু সলভ করে ফেললাম। এদের আমার বইয়ের পাতাগুলো ছিঁড়ে ফেলেছে। এবারে দেখো ভাইজান আরেকটা প্রশ্ন, এগুলো দেখো যুগল আর মোমেন্ট দিয়ে তামা তামা হয়ে যায় এগুলো সব। এটা হচ্ছে বুয়েট 17-18 এসছে, যে অঙ্কটা চুয়েটে এসছে 4-5-এ, সেটাই এসছে বুয়েটে 17-18-তে।
তাহলে দেখো, সুতরাং তুমি চুয়েটকে ছোট করে দেখলে হবে না, চুয়েটের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। চুয়েটে আগে এসছে, ওই প্রশ্নটাই বুয়েটে 17-18তে এসছে। প্রশ্নটা খেয়াল করো, 20 সেন্টিমিটার হালকা, 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের হালকা এবি দ্বন্দ্ব। হালকা দ্বন্দ্ব যদি হয় কোনো প্রশ্নে বলা থাকে, নোট করে রাখো, হালকা দ্বন্দ্ব মানে তার ওজন উপেক্ষা করতে হবে, তার ওজন নাই। হালকা মানে ওজন নাই, যদি হালকা কথাটা উল্লেখ থাকে, যদিও বাস্তবে এটা সম্ভব না। তো যাই হোক, 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের হালকা এবি দ্বন্দ্বটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুটি পেরেকের উপরে অনুভূমিকভাবে অবস্থিত। এ এবং বি বিন্দুতে যথাক্রমে 2W এবং 3W ওজন ঝুলানো হলে পেরেক দুটির কোন অবস্থানের জন্য এদের উপর চাপ সমান হবে? ও এক্সেলেন্ট প্রশ্ন, খেয়াল করো। 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা হালকা দ্বন্দ্ব মানে এর কোনো ওজন নাই। হালকা দ্বন্দ্ব বলা থাকা মানেই কোনো ওজন নাই, রাইট? এ বি দ্বন্দ্ব, এটা এ এটা বি। এই দ্বন্দ্বটা দুইটা খুঁটির উপরে অবস্থান করে। কয়টা খুঁটির উপরে? দুইটা খুঁটি। সেই দুটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব কত? 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এইটুকু 20 সেন্টিমিটার দেওয়া আছে, এটা আগে লিখে নেব আজকে, 20 সেন্টিমিটার। এবার 10 সেন্টিমিটার দূরে দুটা খুঁটির উপরে অবস্থান করতেছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? 10 সেন্টিমিটার। এখন অনেকের মনে হবে এটা মনে হয় 5 সেন্টিমিটার, এটা মনে হয় 5 সেন্টিমিটার। মিথ্যা কথা, রাইট? তোমাকে ধরে নিতে হবে যে এখান থেকে এইটুকু আছে 1 সেন্টিমিটার দূরে, তাহলে এইটুকু হবে 10 মাইনাস 1 সেন্টিমিটার দূরে, রাইট? প্রশ্নে বলা আছে তাহলে এই x এর মান কত হলে এ বিন্দুতে যদি আমি 2W ওজনের একটা বস্তু রাখি, বি বিন্দুতে যদি আমরা 3W ওজনের একটা বস্তু রাখি, রাইট? বলা আছে এ এবং বি বিন্দুতে যথাক্রমে 2W এবং 3W ওজন ঝোলানো হলে পেরেক দুটির উপর কোন অবস্থানের জন্য চাপ সমান হবে? চাপ সমান মানে কি রে পাগলারা? এই দুইজন মিলে এই দুইটা চাপকে সহ্য করবে সমানভাবে। তাহলে বলো, এই দুটা বল নিচের দিকে ক্রিয়াশীল, এই দুটা বলের লব্ধি, তাহলে 5W, তাহলে এখানে হবে 5W/2, 5W/2, এখানেও হবে 5W/2, সমান চাপ পড়বে। কারণ আমরা জানি একটা বস্তু যখন স্থির অবস্থায় রাখতে হয়, অনুভূমিক অবস্থায় রাখতে হয়, ঊর্ধ্বমুখী বল ইকুয়াল টু নিম্নমুখী বল। প্রশ্নে বলা আছে এটা স্থির অবস্থায় আছে, তাহলে নিম্নমুখী বল কত দেখতে পাচ্ছ? 2W আর 3W মানে 5W। পেরেক দুটা কি পরিমাণ চাপ সহ্য করবে? সমান চাপ সহ্য করবে। প্রশ্নে বলা আছে, ঠিক আছে, সমান চাপ সহ্য করবে, এটা প্রশ্নে বলা আছে। এই অবস্থানে এখন x এর মান বের করতে হবে। বলো, এই স্ট্রাকচারে কয়টা বল আছে? দুইটা না তিনটা? 4টা বল আছে, রাইট? তুমি যে কোনো একটা বিন্দুতে মোমেন্ট নাও, অঙ্ক হবে, x এর মান বেরিয়ে যাবে, শেষ অঙ্ক, আর কিছুই করা লাগবে না, রাইট? এক লাইনে অঙ্ক। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। কোন বিন্দুতে মোমেন্ট নেবা তোমরাই বলো, ইচ্ছা ভাই খুশি, কালটা যা ইচ্ছা তাই। ও একই কথা। তাহলে এ বি, এটা দেবো সি, আর এটা দেবো ডি। কোন বিন্দুতে মোমেন্ট নেবা বলো? তোমাদের ইচ্ছা, আমি বলবো না, বললে তো দোষ হয়। এটা সি আর এটা হচ্ছে ডি। তাহলে কোন বিন্দুতে মোমেন্ট নিতে হচ্ছে? এই বিন্দুতে। তাহলে সামেশন এম এ, এভাবে বলে দেবা স্যারকে সামেশন এম এ ইকুয়াল টু 0, এভাবে মোমেন্ট নিলাম। তাহলে 2W এর জন্য কোনো মোমেন্ট থাকবে না, থাকবে কার জন্য? 5W/2। তাহলে 5W/2 ইন্টু এ বিন্দু থেকে, এটা কাজল বিন্দু, এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত? x, চিহ্ন পরে বসাচ্ছি। আরেকটু দূরে গেলে আরেকটা বল পাওয়া যায়, সেটা 5W/2। এবার এখান থেকে দূরত্ব কত? 10 প্লাস x। আরেকটু ডানে গেলাম, আরেকটু ডানে গেলে কত কার মোমেন্ট পাবা? 3W এর। 3W থেকে এ বিন্দুর দূরত্ব কত? 20 সেন্টিমিটার। দিস উইল বি ইকুয়াল টু 0। এবারে কোনটা কোনটা প্লাস, কোনটা কোনটা মাইনাস, কে বলতে পারবে? এখানে খুঁটা পোতা আছে, এদিকে ঘোরাচ্ছে, তার মানে এটা প্লাস, এটাও প্লাস,
আর 3W মাইনাস। কি ক্লিয়ার? অঙ্ক শেষ। W ভাগ যাবে, W ভাগ যাবে কিনা বলো? এখানে 5x/2 প্লাস এখানে থাকবে 5/2 গুণ করলে 5 5 25 প্লাস আবারও 5x/2 মাইনাস 3 করে 60, এটা ইকুয়াল টু 0। তাহলে বলো 5/2 যোগ করলে হয় 5, তাহলে 5x এটা ইকুয়াল টু 35। অতএব x ইকুয়াল টু কত? 7 মিটার, 7 সেন্টিমিটার। x মানে এ প্রান্ত থেকে দূরত্ব। তাহলে তোমাকে বলতে হবে একটি খুঁটি থাকবে এ প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে এবং অপর প্রান্ত থেকে 3 সেন্টিমিটার দূরে। তাহলে একটা খুঁটি থাকবে এ প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে, আরেকটি খুঁটি থাকবে বি প্রান্ত থেকে 3 সেন্টিমিটার দূরে। অঙ্ক শেষ। এটা বুয়েটের অঙ্ক। এই অঙ্কগুলো আসতেছে কিন্তু ছেলেমেয়েরা পারতেছে না। সমান্তরাল বলের অঙ্ক, বাট মোমেন্টে করতে হবে তোমাকে। কি ক্লিয়ার? আমি কি ক্লিয়ার করাতে পারছি বাবা? কি আটকায়নি রে ভাই? তাসপিয়া তয়া ওয়াই বেশি হওয়ার কারণ হচ্ছে এর আগের অঙ্কে না। তাসপিয়া তয়া এটাকে একটু ক্লিয়ার করে দেওয়া দরকার। কই গেল অঙ্কটা? এই যে বাবা, ওয়াই এর মান বেশি হওয়ার অর্থ হচ্ছে তোমার বি বিন্দু থেকে আগে ছিল 25/8 একক দূরে, মানে এখানে। এরপরে ওয়াই এর মান হয়েছে 25/7, মানে আরেকটু দূরে। তার মানে সি বিন্দুটা বামে সরেছে, সি বিন্দুটা বামে সরেছে। এইটুকুই তো কথা, তাই কিনা? কে ক্লিয়ার? তাহলে এই যে ধরনের অঙ্কগুলো, আমি তো বেশ কিছু অঙ্ক করাবো এগুলোর, এই যে মোমেন্টের অঙ্ক। ক্লিয়ার ভাইজান? ফারজানা অন্তরা ওকে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এই ধরনের যত অঙ্ক আছে ইনশাল্লাহ কেউ ঠেকাই যাবে না। আচ্ছা, সমান্তরাল বলের ক্ষেত্রে আরও যে সকল জায়গায় মোমেন্ট নিয়ে অঙ্ক করতে হয় সেগুলো বলছি। দেখো, অঙ্কটা এবার এসেছিল চুয়েট 13-14-তে। অঙ্কটা এসেছিল চুয়েট 13-14-তে একটা অঙ্ক এসেছিল। একটি লোহার দ্বন্দ্ব এবি যা 3 মিটার লম্বা, যার ওজন 50 কেজি ওয়েট, দুটি ভিত্তি এ এবং বি এর উপর অবস্থান করে। ওয়াও, 13-14 চুয়েট 13-14 চুয়েট 13-14। দেখো, অঙ্কের গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। কি বলছো? কিন্তু আমি প্রশ্ন করার সময় কিন্তু আবার এই প্রশ্নগুলো করবো না। হ্যাঁ, চুয়েট 13-14, ঠিক আছে। ও, আমি তোমাদের কিন্তু যে সরল লেখার প্রশ্নের সলভ ক্লাস সম্ভবত উজ্জ্বল জল শিক্ষালয়ে নিব, সবার উদ্দেশ্যে, গোটা বাংলাদেশের উদ্দেশ্যে। সবাই ক্লাস করবে, সমস্যা নাই। সরল লেখার 25টা প্রশ্ন দিয়েছিলাম, ওই 25টা। আবার দেখো, স্নিগ্ধা হিংসা চোখে তাকাচ্ছে, মানে তার ভিতরে যে চরম হিংসা কাজ করতেছে, এটা কি তোমরা বুঝতে পারতেছ? মানে উজ্জ্বলদের শিক্ষালয়ে ক্লাস নেবই, এটাতে তার মন খারাপ হয়ে গেল, বা এমন ভাবখান দেখালো যে আর ছেলেমেয়েরা পড়ালেখা করবে না বাংলাদেশের। তো যাই হোক, চুয়েট 13-14-তে বলছে একটি লোহার দ্বন্দ্ব এবি যা 3 মিটার লম্বা। ঠিক আছে, 3 মিটার লম্বা এবি দ্বন্দ্ব। এটা দৈর্ঘ্য কত? 3 মিটার। এটা প্রশ্নে বলা আছে, আমি বলি নাই। 3 মিটার দৈর্ঘ্য, রাইট। যার ওজন 50 কেজি, ওজন দেওয়া আছে। তাহলে ওজন সর্বপ্রথম তার ভার কেন্দ্র থেকে খাড়া নিচের দিকে ক্রিয়া করে দিবা। তাহলে ওজন ভার কেন্দ্র থেকে খাড়া নিচের দিকে ক্রিয়া করিয়ে দেবা। সেটা কত? এর ওজনটা কত দেওয়া আছে? 50 কেজি। কেজিতে থাকলে কেজিতেই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নাই। কেজি ওয়েট দিলে কেজি ওয়েট দিবা, নো প্রবলেম। কেজি রাখলেও তোমাকে 1 মার্কও কাটবে না কেউ, রাইট। দুটি ভিত্তি এ এবং বি এর উপর অবস্থান করতেছে। দুটি ভিত্তি মানে দুটি খুঁটির উপর। তাহলে এই তক্তাটা এ এবং বি বিন্দুতে দুটা খুঁটি আছে, এই দুটা খুঁটির উপরে অবস্থান করছে। যা যা বলছে, আমি একটা করে লাইন পড়তেছি আর একটা করে লাইন কিন্তু
আমি কাজ করতেছি। ওকে, 150 কেজি ওজনের একজন লোক উক্ত দ্বন্দ্বের উপর এ হতে 1 মিটার বিন্দুতে দাঁড়ালে, ওয়াও, তাহলে এ থেকে 1 মিটার দূরত্বে এখানে একটা লোক দাঁড়াইছে, তার ওজন কত? 150 কেজি ওজনের। হায় হায় হায়, তাহলে 150 কেজি ওজনের 150 কেজি ওজনের একজন ব্যক্তি এ থেকে 1 মিটার দূরে কোন একটা বিন্দুতে দাঁড়াইছে। ভেরি গুড। বলছে দাঁড়ালে ভিত্তিদ্বয়ের উপরে কি পরিমাণ চাপ প্রযুক্ত হবে? ভিত্তিদ্বয়ের উপরে কি পরিমাণ চাপ প্রযুক্ত হবে? ওকে, অঙ্ক শেষ। দেখো, অঙ্ক তো দেখতেই অঙ্ক শেষ। এইটুকু 3 মিটার, এইটুকু তাহলে 1.5 মিটার, তাহলে এইটুকু হচ্ছে 0.5 মিটার। থাকে এটা। এর উপরে চাপ ধরো P1, এর উপরে চাপ ধরো P2, রাইট? সর্বপ্রথম কথা, প্রথম কন্ডিশন, P1 আর P2 এই দুইজন মিলে এই দুইটা ওজনকে নিষ্ক্রিয় করবে। P1 আর P2 এই দুইজন মিলে ওই 150 কেজি ওজনের লোক আর 50 কেজি হচ্ছে তক্তার ওজন, এই দুটাকে নিষ্ক্রিয় করবে, নইলে তো ভাঙে পড়ে যেত। তাহলে এটা ইকুয়াল টু 150 প্লাস 50 মানে 200। ইকুয়েশন নাম্বার 1 রেখে দাও। একটা ইকুয়েশন পেয়ে গেছো। এবারে তুমি যে কোনো একটা জায়গায় মোমেন্ট নাও, তোমার ইচ্ছা ভাই খুশি কাল্টু যা ইচ্ছা থাই। তুমি যে বিন্দুতে আননোন রাশি থাকে সেখানে মোমেন্ট নিতে হয়, লিখে রাখো। যে বিন্দুতে আননোন রাশি থাকে, আননোন বল থাকে, সেখানে মোমেন্ট নিতে হয়, রাইট? তাহলে আমি এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছি। হ্যাঁ, তাহলে এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট, এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট 0, দিস উইল বি 0। তাহলে P1 এর জন্য কোনো মোমেন্ট পাবো না আমি। আস্তে আস্তে বাম থেকে ডানের দিকে যাও, যতগুলো বল দেখতে পাবা প্রত্যেকটা বলের মোমেন্ট নাও, রাইট? তাহলে বলো বাবা, বাম থেকে ডানে গেলাম 150 ইন্টু এখান থেকে দূরত্ব কত? 1 মিটার। এটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে, সুতরাং নেগেটিভ। তারপরে আরেকটু গেলে 50 ঘড়ি কাঁটার দিকে ঘোরায়, 50 ইন্টু 50 থেকে এর দূরত্ব কত? 1.5। 1.5। এবারে প্লাস P2 হবে, P2 ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাবে, তাহলে P2 ইন্টু P2 এর ক্রিয়াবিন্দু থেকে এর দূরত্ব কত? 3 মিটার। দিস উইল বি ইকুয়াল টু 0। অতএব 50 এর 75, 75 আর 150 225। তাহলে P1 ইকুয়াল টু 225/3। তাহলে দিস ইকুয়াল টু 7 3 73 কেজি। P2 সরি, তাহলে P2 এর মান হচ্ছে 73 কেজি। 3 7 21 75 কেজি, একই কথা, 3 আর 5 তো একই, তাহলে 75 কেজি। তাহলে P2 এর মান কত আসলে? 75 কেজি। এই বলো, P2 যদি 75 কেজি হয় তাহলে P1 কত? তাহলে অতএব P1 ইকুয়াল টু 125 কেজি। বাস, শেষ, অঙ্ক শেষ। এই কঠিন অঙ্ক, এতে সম্পূর্ণ ফিলিংসের অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো যখন আসতেছে তোমাদের, তোমরা পারতেছো না, আর তোমরা বলতেছো আমরা স্থিতি দিতে পারি না, আর এই প্রবলেমগুলি বেশি আসে। কে ক্লিয়ার? তাহলে আজ 73 না 75 রে ভাই। হ্যাঁ, সেটাই হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, মেলা করাইছি। সামনের দিন কিন্তু মূল ক্লাস শুরু করবো এখানকার। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সব অঙ্ক করতে হবে মোমেন্ট দিয়ে, সমান্তরাল বলে সব অঙ্ক করা যায়।